ন্যায্য পাওয়া তারা কিন্তু পান না। কৃষির উৎপাদনে কৃষির মধ্যস্বত্বভোগী ফারিয়ারা যেভাবে এই বাজার দখল করে রেখেছে, তো কৃষকের সেই উৎপাদন যে কৃষকের যে শ্রম, সে শ্রমের মূল্যটা যথাযথভাবে কীভাবে পেতে পারে? এটা কৃষি শ্রমটা আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট আমাদের জন্য। আমরা দেখেছি ইন্ডিয়াতে যদি কৃষির কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তো কৃষকরা একটা বড় আন্দোলনে নামতে পারে। অনেক বড় বড় আন্দোলন কৃষকরা করতে পারে এবং ইন্ডিয়া এবং ইউরোপও করে কৃষকরা। কিন্তু আমাদের দেশে সেই প্রেক্ষাপট দেখা যায় না। আমাদের দেশে কৃষকরা শুধু সাফার করে, সংগঠিত না। তাদের তাদের অধিকারটা তারা যেমন অনেক জায়গায় দেখা গেছে যে বিভিন্ন ক্রপ উৎপাদন করে সেটার ন্যায্য মূল্য না পেয়ে অনেকে ফেলে থ্রো আউট করেছে, কারণ যেন এটা কোনো বিক্রি করলে তার লস হবে। সুতরাং এইরকম তাদের একটা ইম্প্রেশনও দেখা গেছে। তারা তাদের রিয়াকশন এভাবে দেখেছে যে বিক্রি না করে ফেলে তার বাজারের মধ্যেই চলে গেছে। সুতরাং দিস ইজ নট দ্য সলিউশন হবে আমাদের গভর্নমেন্টের সবাইকে, কারণ কৃষি না হলে আমাদের দেশ চলবে না। আমরা কৃষিভিত্তিক একটা দেশ এবং কৃষকদেরকে বাঁচিয়ে রাখলে তাহলে আমরাও বাঁচব। সেই কথা চিন্তা করে কৃষকদের বিভিন্ন সমস্যাগুলো আমাদের প্রায়োরিটি বেসিসে এগুলি সলিউশন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এটা সরকার, আমাদের যারা কৃষির সাথে যারা সম্পর্কিত, সবাইকে একজোটে কাজ করতে হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে একটি কথা বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে। উনি খুব বন্দর সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বসেছেন, কথা বলেছেন বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য উনি বলেছেন। তো আসলে বন্দরের সক্ষমতা বৃদ্ধি বলতে আমরা আসলে কি বুঝি, অথবা বন্দর সক্ষমতা বলতে আসলে ঠিক কোন কোন দিকগুলোকে গুরুত্ব দেওয়া? নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, বিডার যে বড় সম্মেলনটা হয়ে গেল ঢাকায়, খুব বিভিন্ন পর্যায় থেকে ইনভেস্টররা এসেছিলেন, সর্বপ্রথম কিন্তু এই আলোচনাটা এসেছে। তারা যেটা মিন করছে যে তারা শুধু এখানেই নয়, তারা আরো ধাপে ধাপে আরো 2-3 পোর্শন করে করে অন্য এলাকায় নিয়েও এভাবে তারা বেশি বেশি করে মানে এই যে মালামাল চলাচল, জাহাজ চলাচলের জন্য ব্যবস্থা করতে যাচ্ছে। এটা একটা সক্ষমতা। আর একটা হচ্ছে যেটা হচ্ছে যে দুর্নীতি থেকে মুক্ত করেও এক ধরনের সক্ষমতা। আর একটা হচ্ছে যে আইটির ব্যবহার, অত্যাধুনিক যে প্রযুক্তি, ধরেন আজকে চায়না বলেন অথবা আমেরিকা বলেন, অত্যাধুনিক যে দেশগুলো রয়েছে অত্যন্ত আধুনিক প্রযুক্তি যারা ব্যবহার করে, সেগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ সেকেলে এখনো অনেক বিষয় রয়ে গিয়েছে। মনিটরিং এর ক্ষেত্রে ধরেন, তারপর ফাইল চালাচালির ক্ষেত্রে এখনো অনেক কিছুই ডিজিটাল না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু সবসময় উন্নত বিশ্বে যাতায়াত করেন, তার কাছে কিন্তু ডিজিটাল এই বিষয়টা খুব অন্টুর ব্যাপার। অর্থাৎ ওনার দৃষ্টিতে হচ্ছে যে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হবে, সবচেয়ে স্কিল ফোর্স ব্যবহার হবে, অল্টারনেটিভ আমার টার্মিনাল করতে হবে, অল্টারনেটিভ জায়গা সিলেক্ট করতে হবে, এবং যারা এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে তারা যদি এর সাথে খাপ খাইয়ে না চলতে পারে, তাহলে তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করে হলেও ট্রেন লোকদেরকে দিতে হবে, যাতে বেশি জাহাজ আসা, মাল খালাস করা, এগুলো করতে হবে। সাত্তার ভাই, আসছি একটি বিষয় যে গত কদিন ধরে আমাদের এখানে খুব একটি বেশি কথা হচ্ছে যে মিয়ানমারকে একটি মানবিক করিডোর দেওয়া নিয়ে কথাবার্তা বলছে। তো আসলে পক্ষবিপক্ষের কথা আসছে, সরকার বলছে, জাতিসংঘের কথা আসছে, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মতামত দিয়েছেন। আপনি তো এই এলাকার সন্তান হিসেবে, এলাকার মানুষ হিসেবে, তো এটি একটু খুব বোঝার ব্যাপার, একটু দৃষ্টি থাকার কথা যে এই করিডোরের পক্ষবিপক্ষের কথা আসছে, কি করা উচিত আমাদের? এখানে জাতিসংঘ এবং যারা এজেন্সিগুলো আছে ওরা ওখান থেকে ওনাদের অফিসিয়ালরা বলছেন যে এরকম একটা করিডোরের ব্যাপারে যদি উভয় দেশ, যেখানে আমরা যাদেরকে সাপোর্ট দিতে চাচ্ছি অথবা যা সাপোর্ট যিনি নেবেন, তাদের সাথে আলোচনা, এই কথাও আসছে। এবং তবে আমাদের ইন্ডোর যে ফোর্সগুলো আছে আমাদের দেশের মধ্যে, যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, এবং অন্যান্য বিভিন্ন মহলের যারা আছেন বিশেষ লোকেরা, তারা কিন্তু এই ব্যাপারে চাচ্ছেন যে একটা সবাইকে মিলে এই জিনিস ব্যাপারে একটা আলোচনা করা, এবং এর মধ্যে একটা কি করবে না করবে এটা একটা সুরাহা করা। আলোচনা একতরফা ভাবে যদি গভর্নমেন্ট নিজেই এটা কোনো একটা সিদ্ধান্ত নেয়, তাহলে এটা সবার জন্য একটা রিয়াক্টিভ একটা বিষয়, এবং এটা তাদের মধ্যে একটা গণসন্তোষ দেখা দিতে পারে। এবং এটা বলে আমরা শুধু এই জিনিস কীভাবে পত্রিকায় একটি খবর এসে, সেটি হচ্ছে যে কর্ণফুলীতে বন্ধুরা 4 বন্ধু মিলে এক বন্ধুকে ডেকে নিয়ে মেরে ফেলছে, 2 দিন পরে লাশ পাওয়া গেছে। খেয়াল করেছেন বিষয়টা? হ্যাঁ, অবশ্যই এটা খুব খুব ট্র্যাজিক, এবং এটা আমাকেও টাচ করেছে, সবাইকে, আমাকে না, এটা পুরো আমাদের দেশকে টাচ করেছে এই বিষয়টা। এটা খুব সংবেদনশীল, এবং এই ব্যাপারটা আসলে স্পেশাল একটা আমাদের করা দরকার এটা সুরাহা। কারণ এখানে আমাদের আগের প্রিভিয়াস রেজিমে আমরা দেখেছি টিন গ্যাং
কিশোর গ্যাংয়ের একটা উৎপাত শুরু হয়ে গেছিল। সুতরাং সেটার যে কন্টিনিউশন আমার মনে হচ্ছে এটাও একটা অংশ। সুতরাং ছেলেরা যেখানে 12-13 বছর ছেলেরা পড়ালেখা করার কথা, খেলাধুলা করার কথা, একদম পরিকল্পনা করে খুন করা হয়। পরিকল্পিত করে যে একজন গ্যাংয়ের মতো, গ্যাংস্টারদের মতো, যারা সিরিয়াল কিলারদের মতো এইভাবে যে এরকম একটা পরিকল্পনা করে যে একটা ছেলেকে, তাদের বন্ধুকে নিয়ে এইভাবে যে তারা হত্যা করতে পারে, এটা আমার তো বিশ্বাসই আসছে। তাহলে এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা মেসেজ, অ্যালার্মিং এবং আমাদের জন্য অ্যালার্মিং, এবং এটার জন্য একটা বিশেষ, আমরা সবাইকে নিয়ে এবং এলাকা ভিত্তিক, পরিবার ভিত্তিক এবং সরকার থেকে নিয়ন্ত্রণ নিয়ে এই ব্যাপারে একটা ব্যবস্থা করা উচিত। এই স্কুল, কলেজ, আমাদের যে অন্যান্য কিশোরদের প্রতি, মাদ্রাসা- আমাদের সন্তানদের প্রতি আমাদের যে লক্ষ্য রাখা দরকার, তারা কি করে, কোথায় যাচ্ছে, কি করছে না করছে সে খেয়াল করা উচিত। সেটা। আর সেই জনাব শহীদুল আপনার কাছে একটি বিষয় যে রামগড় সরকারি কলেজের একটি ঘটনা, ওখানে 29 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যে একজন শিক্ষক এইটার প্রতিবাদ করে উনি অনশনে গিয়েছেন, শেষ পর্যন্ত উনি সফল হয়েছেন, বহিষ্কার প্রত্যাহার হয়েছে। একজন শিক্ষক হিসেবে বিষয়টি আপনি কেমন? না, আমি অবশ্যই খুবই দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবেই দুঃখ প্রকাশ করছি। কারণ আমরা অনেক সময়, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে হয়তো খুব বেশি স্বাধীনতা ভোগ করি, কিন্তু আমি তো অন্য শিক্ষকদের জন্য আমার মায়া, আমার দরদ অবশ্যই থাকবে। ধরেন এই শিক্ষার্থীরা, তাদের জন্য সুনির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন ছিল না যে 3 ঘন্টা শেষ হওয়ার পরেই বের হতে হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন ছিল না। তাহলে ওই অর্থে শিক্ষার্থীদের দোষ নেই এবং শিক্ষকদেরও দোষ নেই। দোষ হচ্ছে হয় প্রিন্সিপালের অথবা ম্যানেজমেন্টের, যেখানে পরীক্ষার যে খাতায় নির্দেশনা থাকে সুস্পষ্টভাবে লিখে দেওয়া থাকতে হবে, যে যেমন ভর্তি পরীক্ষা নেই আমরা বিশ্ববিদ্যালয়ে, সেখানে লেখা থাকে যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠতে পারবে না। কিন্তু লেখা ছিল না, আর আপনি বের হচ্ছেন, তাও কয়েক মিনিট আগে বের হয়েছে, আর আপনি বহিষ্কার করতে মাইনর কোনো কিছু